ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। সরকারের দলীয় লোক থাকলে অপসারণের দাবি, প্রশাসন থেকে সরাতে হবে ফ্যাসিস্টের দোসরদের। ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। সেক্রেটারিয়েটে যারা এখনও আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট যে দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়। একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিলের তথ্য জানালেন উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কে জোর। বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার। এমপি ও শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 ভাগ অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাই। শীর্ষ ঋণ খেলাপিদের হাতে 6 ব্যাংকের 85,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বিএনপির। বরগুনার মিন্নির মতো ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্র জোবায়েদ। টিউশন ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিক ও তার বন্ধু। স্বীকারোক্তির পর 3 জনই কারাগারে। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু, এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11 জন। সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে হবে। প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার জন্য তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসরদের সরাতে হবে বলেও দাবি জানায় বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ অংশ নেন বৈঠকে। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে প্রতিনিধি দল বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমে। মির্জা ফখরুল জানান, আগামীর নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তিনি দাবি জানান, প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ফ্যাসিস্টের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনও আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট যে দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বর্তমান সরকারের ভেতরে যদি দলীয় লোক থেকে থাকে তাদেরও অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
নভেম্বরে গণভোটের দাবি ও পিআরের নামে নির্বাচন বানচাল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং দুটি প্রতিবেদনের মধ্যে আমরা যে বিষয়টি দেখলাম যে নির্বাচন অর্থবহ ও নিরপেক্ষ করতে এখনই যেই সরকার আছে, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার যেই ভূমিকায় থাকে সেই ভূমিকায় যেতে হবে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 জন নেতা অর্থাৎ তিনি সহ বিএনপির স্থায়ী কমিটির অপর 2 জন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন এবং সে বৈঠকে কিন্তু যে সরকারেরও প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের 3 উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন। তো এই যে ঘণ্টাব্যাপী যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু বিষয়াশয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন। তারপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে যখন ব্রিফ করেন সেখানে তিনি যে কথাটি যে বিষয়াশয়গুলো উল্লেখ করেছেন সেখানে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে যে একগুচ্ছ যে দাবিনামা তারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলেন সেটি গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে আসছে যে নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন যেন অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়টিতে তারা তাগিদ দিয়েছেন এবং সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেওয়ার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ যেন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় সরকার এখন থেকেই যায় সে বিষয়টির উপর জোর দিয়েছে বিএনপি প্রতিনিধি দল। এবং একই সঙ্গে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকে তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যদিও গণমাধ্যমের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো নামের কথা বলা হয়েছিল কিনা সেটি জানতে চাওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি গণমাধ্যমের কাছে কোনো নাম আসলে যে উল্লেখ করেননি। অন্যদিকে তারা আরও কিছু দাবিনামা তুলে ধরেছেন, বিশেষ করে যে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার উপর কিন্তু বিএনপি বেশ গুরুত্ব দিয়েছে এবং সেই জায়গায় সচিবালয় ও জেলা প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্ট দূষরদের সরিয়ে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের জন্য তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং একই সঙ্গে যে পুলিশে নতুন নিয়োগ কিংবা পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে বিচার বিভাগ থেকে যেন দোষরদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নেওয়া হয় সে কথাটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ প্রশাসন, বিচার বিভাগ কিংবা পুলিশ সব জায়গাতেই নিরপেক্ষ লোকজনের পদায়ন করা, অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখা, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, এই বিষয়গুলো কিন্তু যে বিএনপির পক্ষ থেকে আজকের বৈঠকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। রবি, তার মানে কি বিএনপি মনে করছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় নেই, কোনো দলকে বেশি
পক্ষপাতমূলক আচরণ করছে। সে বিষয়টি অবশ্য বিএনপির পক্ষ থেকে আজকের যে বক্তব্য সেখানে এরকম কোনো কথা বা এই ধরনের কোনো অভিযোগ করা হয়নি, বরং আপনি যে বিষয়টি দেখবেন যে সরকারের মধ্যে যে দলীয় লোকের কথা বলা হয়েছিল সেটি কিন্তু যদিও অতীতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে দুজন ছাত্র উপদেষ্টা এবং অন্যদিকে আরেকজন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সরানোর বিষয়ে একাধিকবার দাবি জানানো হয়েছিল, কিন্তু আজকের বৈঠক শেষে বিএনপি মহাসচিব যে ব্রিফটি করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যদি সরকারের মধ্যে দলীয় কোনো লোক থেকে থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বিএনপি একভাবে বলছে যে নির্বাচনের দিনই আসলে গণভোট অনুষ্ঠিত হোক জুলাই সনদের জন্য, এবং জামাত সহ আরও যে 7টি ইসলামিক দল রয়েছে তারা আসলে চেয়েছে যে নভেম্বরে গণভোটের আয়োজন করা হোক। না, সে বিষয়টি নিয়ে কিন্তু আজকে বিএনপির বেশ কয়েকজন নেতা তারা কিন্তু যে কথাবার্তা বলেছেন এবং তারা সেই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন। আমানুল্লাহ আমান কথা বলেছেন, রুহুল কবির রিজভী কথা বলেছেন, এবং সেই জায়গায় তাদের কথাবার্তায় যে বিষয়টি এসেছে সেটি অনেকে যে নভেম্বরে গণভোটের দাবি করেছেন সেটিকে মামাবাড়ির আবদারের মতন এটির সঙ্গে কিন্তু যে তারা তুলনা করেছেন, এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে একই দিনে যদি নির্বাচন ও গণভোট হয় তাহলে সেটি জনগণের জন্য সুবিধাজনক হবে এবং অন্যদিকে সময় সাশ্রয়ী হবে, ব্যয় সাশ্রয়ী হবে। যদি ভিন্ন ভিন্ন সময়ে যদি করা হয়, যদি নভেম্বরে গণভোট করা হয়, অন্যদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা হয়, তাহলে একটি যে সময়ের যে বিষয় রয়েছে সেটি একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এবং ব্যয় বেড়ে যাবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা আজকে বলেছেন। এবং অন্যদিকে তারাও যে কথাটি বলছেন যে পিআর পদ্ধতির নাম করে কেউ কেউ নির্বাচন ভণ্ডলের চেষ্টা করছে, নানাভাবে এখনও ষড়যন্ত্র চলছে। তো সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিএনপি নেতাদের পক্ষ থেকে। এবং অন্যদিকে তারা যে কথাটি বলছেন যে যারা নির্বাচন রুখতে চাইবে কিংবা ভণ্ডল করতে চাইবে তাদেরকে জনগণই রুখে দিবে। তো রাজনৈতিক যে ঐক্য থাকার কথাটা এখন কি অনৈক্যটা আরেকটু বাড়লো কিনা সেটির বিষয় আসে কিন্তু যে গতকালকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উঠে এসেছিল, সেটিকে তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি সেটি বলেছিলেন যে এটি আসলে যে হতাশাজনক। জি রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি পরের খবরে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিনিধি দলটি জানায় RII ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অন্তত 10 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে। প্রতিনিধি দলের প্রধান ও IRI পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফাসনার বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের সময় সহিংসতার ঝুঁকি কমাতে সাহায্য করবে। প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশের প্রাক নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য সফরে রয়েছে। প্রধান রাজনৈতিক দলের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল হয়েছে। পর্যালোচনা চলছে আরও কয়েকটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তির তালিকা সত্য নয় বলে দাবি করে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে। আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তৌহিদ হোসেন জানান, শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয়। দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি GRSEর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে, আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করি।
এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, র্যাব বিলুপ্তি সহ বিভিন্ন দাবিতে 6টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, ভারতের ত্রিপুরা সীমান্তে 3 জন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। তিনি এই ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার ও হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার। গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এই প্রসিকিউটর। ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। 15% বাড়ি ভাড়া পাবেন এমপি ও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%, বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। সাদিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি
পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাছবিচার না করে দেওয়া হয়েছে সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত এক বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা, কিন্তু অসুবিধা অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা একটা সময় ছিল সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ক্ষমতায় গেলে বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণের চাপে ধুঁকছে দেশের ব্যাংক খাত, যার পেছনে প্রধান কারণ হিসেবে বারবার সামনে এসেছে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার চিত্র। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সামনে এসেছে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করার আলোচনাও। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PRI, যেখানে বক্তারা তুলে ধরেন কিভাবে বিগত বছরগুলোতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে বাংলাদেশ ব্যাংক। দেন রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন করার তাগিদ। ব্যাংকিং খাতে রিফর্ম যেটা নেওয়া হচ্ছে সেটার ফলে আসল চেহারা বের হয়ে আসছে। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু এনহান্স অর এনশিওর ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি। পলিটিক্যাল উইল যদি না থাকে, নাথিং উইল ওয়ার্ক এন্ড দ্য পলিটিশিয়ানস উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকে কোনোদিন রাজনৈতিক হস্তক্ষেপ করেনি বিএনপি, করবেও না। বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে। উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স। নির্বাচিত সরকারই কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। আমরা যারা ট্যাক্স দিই অথবা ব্যাংকের ঋণ পরিশোধ করি, যারা দেয় না তাদেরটাও দেয়, কারণ তাদেরকে অ্যালাউ করা হয়েছে এত বছর ধরে যারা ব্যাংক ঋণ আশোধ করে পালিয়ে যেতে পারেন। তখন আমরা এইসব পলিসি, গ্রেট পলিসি অ্যাডাপ্ট করি, আমাদের ওখানে রেগুলেটরিও থাকতে হবে। We have an election coming up hopefully, and that would also have some impact on our investment and our thinking process. শুধু কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাই নয়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন বক্তারা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন। পুলিশ জানিয়েছে, জুবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরনো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করেন বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আইলান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জুবায়েদ। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 3 জন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যার প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জুবায়েদের টিউশন ছাত্রী বার্জিস শবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট। পুলিশ জানায়, মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জুবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাকাণ্ডের দিন জুবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে
এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। আমার কাছে এরকম কিছু বলেনি। আমি মনে করতেছি আরো ইনভেস্টিগেশন করে আরো একটু গল্পটা আরো খোলাসা হওয়ার দরকার আছে। গ্রেফতার ৩ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। ২৯ বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সাবিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। তদন্তে সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা করা হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সালমান শাহর স্বজনদের অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও পিবিআই ও সিআইডির তদন্তে পাওয়া তথ্যে আছে গরমিল। এই মামলায় অজ্ঞাতনামা সহ 11 জনের নামে মামলা করা হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা। এবার শুরু হলো নতুন তদন্তের অধ্যায়। প্রায় 29 বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার ও তার কোটি ভক্ত। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি সহ একাধিক অনিয়মের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে কর্মকর্তারা টেন্ডারের গোপন দর আগেই ঠিকাদারকে ফাঁস করার প্রাথমিক সত্যতা পেয়েছে। দুদক জানিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। গণপূর্ত অধিদপ্তরের 2 ডজনের বেশি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে দুদকে। এর মাঝেই অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে 3টি প্রকল্পের অনিয়ম সংক্রান্ত নথি জব্দ করে। তাৎক্ষণিক যাচাইয়ে দেখা যায়, দরপত্র আহ্বানের আগেই গণপূর্তের কর্মকর্তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়েছেন। এমন অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করেন দুদক কর্মকর্তারা। আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে প্রাক্কলনের তথ্য ফাঁস হয়েছে। 3টা প্রকল্পের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানকে পেয়েছি যাদের প্রাক্কলন অলমোস্ট কাছাকাছি। টেন্ডার সংক্রান্ত নথিপত্র দুদককে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাইখ। টেন্ডার ওপেনিং রিপোর্ট, টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট এবং আরও কিছু তথ্য আমাদের কাছে চেয়েছেন। তার মধ্যে যেগুলো এই দপ্তর অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা ওনাদেরকে দিয়েছি। দুদক বলছে, সামগ্রিক নথিপত্র যাচাই বাছাই শেষে কমিশনের রিপোর্ট দাখিল করা হবে, যার ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়। একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিলের তথ্য জানালেন উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কে জোর। এবং বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার। এমপি ও শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 ভাগ অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাই। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।